আমি মরে গেছি না বেঁচে আছি সেটা কনফার্ম হওয়ার জন্য আমাকে 1 রাউন্ড গুলি করে। ইসলামিক ব্যাংকে আমার কোনো পার্সোনাল অ্যাকাউন্টই নাই। ইসলামিক ব্যাংকের আমি কোনো কর্মকর্তাকে চিনি না, আমি কোনো কর্মচারীকে চিনি না, আমি ইসলামিক ব্যাংকের আশপাশে যাই নাই, আমি কিভাবে দখল করবো ভাই? জামাত শিবিরকে আপনি দেখছেন, এদের সার্জিসদের মতো লোক, এই যে মাসুদদের মতো লোক ছাত্রলীগে দেখছেন, ধর্ষণ দলে দেখছেন। আগামী সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, নিবন্ধিত দলগুলো অংশগ্রহণ করবে, সেই নির্বাচনে আমরাও লড়াই করব। দেখেন, সরকারের কথাই চলতেছে, বিএনপি রাজনীতির জায়গায় আছে। দেখেন, আমাকে পুলিশ গুলি করেছিল, গুলি করার পরে ঢাকা মেডিকেলে মৃত ভেবে নিয়ে যায়। আমি মরে গেছি না বেঁচে আছি সেটা কনফার্ম হওয়ার জন্য আমাকে 1 রাউন্ড গুলি করে, যে গুলি করলে আমি হয়তো ফালায় উঠবো যদি বেঁচে থাকি। তো আল্লাহর অশেষ রহমত, আমার তখন জ্ঞান ফ্রে নাই, আমার শরীরে অবশ্যই ছিল, আমি হয়তো বুঝতে পারি নাই। আমাকে তারা মৃত ভেবে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে যখন পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়, যখন পালস চেক করে ডাক্তাররা, তখন ডাক্তাররা বুঝতে পারে যে আমি জীবিত আছি। একটা পর্যায়ে আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি যে আমি ঢাকা মেডিকেলে আছি। ঢাকা মেডিকেলে সাংবাদিকরা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। ঢাকা মেডিকেল থেকে আমি যখন বেঁচে আছি এটা জানার পরে পুলিশ আবার এনে আমাকে ক্রস ফায়ার দিতে চেয়েছিল, হয়তো অন্য কোথাও নিয়ে যেয়ে গুলি করে মারতে চেয়েছিল। সাংবাদিকরা সেটা সুযোগ দেয় না। সাংবাদিকরা বলছে যে ঢাকা মেডিকেলের থেকে বড় কোনো জায়গায় ট্রিটমেন্ট হয় আমাদের জানা নেই, আপনি কোথায় নিয়ে যাবেন, আমরা সেখানে সাথে সাথে যেতে চাই। তো সাংবাদিকদের সামনে যেহেতু ক্রস ফায়ার দিয়ে গুলি করে মারতে পারবে না, সেই কারণে তারা আর এখান থেকে নেয় নাই। ডাক্তাররাও একটা ভূমিকা রেখেছিল যে আপনারা যদি এইখান থেকে নিয়ে যেতে চান তাহলে বনসই দিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু রোগী ভর্তি হয়ে গেছে, আপনারা স্লিপ কেটে এটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে আসছেন। তখন তারা আর ওইখান থেকে আমাকে আনে না। 10 দিন যাবৎ ওইখানে তারা আমাকে নন এন্ট্রি, মানে থানায় এন্ট্রি না করেই ওইখানে পুলিশ পাহারায় রাখে, যে একটু সুস্থ হইলে তারা আমাকে বাইরে এনে ক্রস ফায়ার দেবে। কিন্তু সেটাও সম্ভব হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের আবেগের জায়গা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে তৎকালীন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব সাহেব হাইকোর্টে একটা রিট করেন যে কেন তাকে কোর্টে সোপর্দ করা হচ্ছে না। তখন খন্দকার মাহবুব সাহেবের এই রিটের ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দেয় 24 ঘন্টার ভিতরে আমাকে কোর্টে তোলার জন্য। তখন তারা আমাকে পায়ে রশি বেঁধে, আমার কাছে ছবিগুলো আছে, পায়ে রশি বেঁধে কোর্টে টানতে টানতে নিয়ে যায় আর কি। নিয়ে যেয়ে জাস্ট শো করে নিয়ে আসার পর আমি জেলখানার ভর্তি হয়ে গেলাম। হসপিটালে থাকা অবস্থায় তারা আমার পা কেটে ফেলতে চেয়েছে, পারে নাই। ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চেয়েছে, পারে নাই। আমাদের ডাক্তাররা খুব সচ্চর ছিল, খুবই মানে চোখ কান খোলা রেখে চলছে, এবং ডাক্তাররাও আমাদের ড্যামেজ যে ডাক্তাররা তারাও খুবই চেষ্টা করছে। এটা আমি যে বেঁচে আসছি আল্লাহর অশেষ রহমত আর একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সহযোগিতার দয়া। উনি যদি এইভাবে সাংবাদিকদের সাথে কমিউনিকেশন রেখে এবং ডাক্তারদের সাথে কমিউনিকেশন না রেখে যদি আমাকে ফেলে রাখতো বা মানে টেক কেয়ারটা না করতো, তাহলে হয়তো বা আমার বেঁচে থাকা হতো না, আমি এইখানে আসতে পারতাম না। দেখেন, আমি এই ইসলামিক ব্যাংকের ঘটনাটা নিয়ে খুবই বিব্রত। আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং আপনাদের কাছেও অনুরোধ করতেছি যে আপনারা এই ঘটনাটাকে জাস্টিফাই করেন, যে ইসলামিক ব্যাংকের ঘটনার সাথে আমরা বা আমাদের কেউই কোনোভাবে জড়িত কিনা। ইসলামিক ব্যাংক হচ্ছে মতিঝিল এলাকায়। আমি এখন পর্যন্ত পার্সোনালি ইসলামিক ব্যাংকের বিল্ডিংটা চিনি না, রং কি সেটাও জানি না। আমরা নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করেছি, সেই মিছিল আমি আপনাকে এখানে ভিডিও দেখাবো। নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করেছি, এই মিছিলে নেতৃত্ব দিয়েছি আমি। সারা বাংলাদেশে যখন নৈরাজ্য হচ্ছে তখন এই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা একটা মিছিল বের করেছি। দেখেন, আমরা দেখেছি হই হই রই রই, সন্ত্রাসীরা গেলি কই, দখলদাররা গেলে কই। আমরা সারা ঢাকা শহরে সহ সারা বাংলাদেশের নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করেছি। আমি জনতা ব্যাংকের মোড় থেকে মিছিল শুরু করেছি। বকচত্বরে যাওয়ার পর হঠাৎ করে আমি দেখলাম যে একটা গ্রুপ আমাদের মিছিলের উপরে অতর্কিত হামলা করেছে।
সেটা বোতল, কোকের বোতল মারতেছে, ইট মারতেছে, পাটকেল মারতেছে, আমার কাছে মনে হচ্ছে যে গুলিও করতেছে এরকম। তো এটা 11 তারিখ, 11 আগস্ট। তো আমরা মিছিল করতেছি, আমরা তখন মনে করছি যে হয়তোবা কোনো মহল আমাদেরকে অতর্কিতভাবে হামলা করেছে, আমরা তো কোনো প্রিপারেশনে নাই, আমরা তো মিছিল করতেছি, নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করতেছি, জানান দিচ্ছি যে সন্ত্রাসীরা এবং চাঁদাবাজরা নির্মূল হয়ে যাও। হঠাৎ করে আমাদের উপরে এরকম অতর্কিত হামলা আসলো। হামলার পরে আমরা ওইখান ত্যাগ করলাম, ওই জায়গা থেকে চলে আসলাম। চলে আসার পরে হঠাৎ করে প্রথম আমি মনে হয় জাগো নিউজ বা সমকাল এরকম একটা নিউজে দেখলাম যে আমাকে নিয়ে নিউজ হয়েছে যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ব্যাংক দখল করতে গিয়েছে। আচ্ছা, ব্যাংক কি কখন, আপনাদের মাধ্যম দিয়ে জাতির কাছে প্রশ্ন এবং আপনাদের কাছে প্রশ্ন, সকল সংস্থার কাছে প্রশ্ন, ব্যাংক কি কখনো মিছিল নিয়ে যে দখল করা যায়? ব্যাংক তো কাগজ কলমের একটা ব্যাপার, ব্যাংক তো কাগজ কলমের ব্যাপার, ব্যাংক তো কখনো মিছিল নিয়ে যে দখল করা যায় না। আমি আপনাদের মাধ্যম দিয়ে চ্যালেঞ্জ করে বলতে চাই যে ওই ব্যাংকের থেকে ইসলামিক ব্যাংক আর আমার মিছিলের ভিতরে, আমি যেহেতু জানি না, আমি একজাক্টলি রোডটা বলতে পারবো না, তবে মিনিমাম 1/2 কিলোমিটার, না হলেও 500 মিটার তো হবেই। এটা হচ্ছে জামাত শিবিরের একটা মব সৃষ্টি করা ষড়যন্ত্র। জামাত শিবিরালারা 5 তারিখের পরে ওই ব্যাংকটাকে দখল করেছে এবং সেটাকে হালাল করার জন্য আমাদের বিরুদ্ধে একটা মব সৃষ্টি করে দিয়েছে যে ইসলামিক ব্যাংক দখল করতে গেছে। যদি ইসলামিক ব্যাংক দখলের সাথে মিনিমাম কোনো সম্পৃক্ততা আমাদের থাকে, তাহলে জাতি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা মেতে নেব। যদি আপনারা ইসলামিক ব্যাংকের সামনে যান, ইসলামিক ব্যাংকের সিসি ক্যামেরা দেখেন যে ইসলামিক ব্যাংকের গেটের সামনে পর্যন্ত আমাদের কারো ছবি আছে কিনা, আমাদের কোনো ভিডিও ফুটেজ আছে কিনা। মতিঝিল এলাকা তো সিসি ক্যামেরার এলাকা, দেখেন না ভাই যে ওই এলাকায় আমার কোনো সম্পৃক্ততা আছে কিনা। এটা জামাত শিবির একটা মব সৃষ্টি করছে, ওই চিন্তা করছে যে না, একটা মব সৃষ্টি করে আমরা যে ব্যাংকটাকে দখল করেছি এটা হালাল করে নিই আর কি। ব্যাংক, এই ইসলামিক ব্যাংকে তো আমার কোনো অ্যাকাউন্টই নাই, ইসলামিক ব্যাংকে আমার কোনো পার্সোনাল অ্যাকাউন্টই নাই, ইসলামিক ব্যাংকের আমি কোনো কর্মকর্তাকে চিনি না, আমি কোনো কর্মচারীকে চিনি না, আমি ইসলামিক ব্যাংকের আশপাশে যাই নাই, আমি কিভাবে দখল করবো ভাই? এটা তো একটা মব সৃষ্টি করছে। সরকার সরকারের কথাই চলতেছে, বিএনপি রাজনীতির জায়গায় আছে। সরকার কে পর্যন্ত বিএনপিকে কাউকে ফেভার দিছে? বিএনপি লক্ষ লক্ষ মানুষ হামলার শিকার হয়েছে, বিএনপির এত মানুষ গুম হয়েছে, বিএনপির কত মানুষকে দেখবেন যে সাজা দিয়েছে। বিএনপির একটা নেতাকে বলেন তো যে প্রেসিডেন্ট মার্সি করায় এই সরকার বের করে দিয়েছে? দেয়নি, জামাতকে বের করে দিয়েছে। বিএনপির আমার নামে শত শত মামলা রয়েছে, এই সরকার আমার একটা মামলা প্রত্যাহার করছে দেখান তো, কোন নেতার মামলা প্রত্যাহার করছে দেখান তো। আমাদের সর্বপ্রথম কাজ কি? মামলাগুলা প্রত্যাহার করানো। আমাদের মামলায় তো প্রত্যাহার করে না, আমাদেরকে ফেভার কিভাবে করবে? ফেভার তো জামাতকে করছে, ফেভার তো এনসিপিকে করছে। যখন এই ফেভারগুলো তারা চিন্তা করতেছে যে অধ্যাপক ইউনূস সাহেব যদি নির্বাচনের দিকে চলে যায়, আমরা এই ফেভারগুলো পাবো না, আমরা পিডি বসাইতে পারবো না, আমরা চিফ ইঞ্জিনিয়ার বসাইতে পারবো না, আমরা মনে করেন বিভিন্ন জায়গায় চাকরি বাকরি দেওয়ার কথা বলে টাকা পয়সা লুটে খাইতে পারবো না, তখন এদের মাথায় সমস্যা হয়ে গিয়েছে। এরা চিন্তা করতেছে আমরা তো শেষ, আমরা তো বিলীন। এরা তো বিলীনই ছিল। আপনি এই পর্যন্ত বলেন তো যে 2014 নির্বাচনের পরে জামাত শিবিরকে আপনি মাঠে দেখছেন? জামাত শিবিরকে আপনি দেখছেন এদের সার্জিসদের মতো লোক, এই যে মাসুদদের মতো লোক ছাত্রলীগে দেখছেন, ধর্ষণ দলে দেখছেন। আপনি দেখেন শিবিরের সভাপতি ছাত্রলীগ করতো, পোস্টদারি নেতা ছিল। আমাদের বিএনপির একটা লোককে দেখেন তো, তাদেরকে এনে এনসিপি গঠন হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের দুইটা জায়গা, এনসিপি আর জামাত, দুইটাই একই সূত্রে গাথা। দেখবেন দুইটাই আপনি মনে করেন যমজ ভাইদের দেখবেন যে কিছু কিছু মিডিয়াতে দেখবেন যে যমজ ভাইরা কথা বললে দুইজনের মুখ দিয়ে এরকম করে বের হয়, জামাত এবং এনসিপির মুখ দিয়ে দেখবেন এরকম করে বের হয়, একই সূত্রে গাথা। আগামী সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, নিবন্ধিত দলগুলো অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে আমরাও লড়াই করব। যারা নির্বাচনে জয়লাভ করবে তারা সরকার গঠন করবে। সেই সরকার দেশের পক্ষে কথা বলবে, দেশের মানুষের পক্ষে কথা বলবে, দেশের সার্বভৌমত্বর পক্ষে কথা বলবে, দেশের অর্থনীতির পক্ষে কথা বলবে। এটাই আমাদের প্রত্যাশা।